প্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। দর্শক, রমজানের এই মাসে আমরা চেষ্টা করছি যে আমাদের যে বিভিন্ন ফাংশনাল অর্গানগুলো আছে, যেমন লিভার, কিডনি এবং সেই সাথে মহিলাদের বা প্রসূতি মাদের সবার জন্য আসলে রমজানটা কিভাবে করে আমরা সুন্দরভাবে এবং সুস্থতার সাথে আসলে পালন করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার জন্য। তখন দেখা যায় যে কিছু কিছু স্পেসিফিক কন্ডিশন থাকে, যে একটা সিকিডি পেশি বা দীর্ঘমেয়াদী কিডনির একটা পেশেন্ট অথবা একটা প্রেগনেন্ট মা, তার প্রশ্ন থাকে যে আমি তো একদম লাস্ট স্টেজে আছি, এই সময়টা কি রোজা রাখাটা বাচ্চার জন্য সেফ হবে কিনা বা তার নিজের জন্য কতটুকু সেফ হবে। তো এই জায়গাগুলো থেকে আমরা চেষ্টা করব আজকে স্পেসিফিক্যালি অ্যান্সারগুলো দেওয়ার জন্য, যে আসলে কোন কোন কন্ডিশনে আপনারা রোজাগুলো রাখতে পারবেন এবং কখন আসলে না রাখতে পারবে এবং না রাখতে পারার পিছনে আসলে কারণগুলো কি থাকতে পারলে হয়তো আমরা এটাকে পরে আবার করে নিতে পারবো রোজাগুলো। তো সেই বিষয়গুলো আমরা আজকে সার্বিকভাবে তুলে ধরার চেষ্টা করবো। আমাদের আজকে বিষয়টিকে আমরা রেখেছি রমজানের স্বাস্থ্য সুরক্ষা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে দুজন স্বনামধন্য ডক্টর উপস্থিত আছেন। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি অধ্যাপক ডাক্তার শেখ জিন্নাত আরা নাসরিন ম্যাডামকে, যিনি প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে জেড.এইচ শিকদার উমেন্স মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছেন। এবং সেই সাথে পরিচয় করে দিচ্ছি ডাক্তার এএসএম তানিম আনোয়ার, যিনি সহকারী অধ্যাপক কিডনি রোগ বিভাগ শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছেন। দর্শক, আপনারা হয়তো অলরেডি বুঝতে পারছেন যে আমরা আজকে বেশিরভাগ কথাবার্তায় বলবো যে আমাদের মা ও বোনরা এবং সেই সাথে যারা প্রেগনেন্ট আছেন বা যারা ল্যাকটেটিং মাদার, যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, এই ধরনের মারা আসলে রোজাটা কিভাবে রাখতে পারবেন বা তারা আদৌ রোজা রাখতে পারবেন কিনা, কোন কোন কন্ডিশনে আসলে আমরা রোজা রাখাটাকে আসলে মানা করতে পারি বা পরে রাখতে বলতে পারি, এবং সেই সাথে কিডনির কোন কোন সমস্যাতে আসলে রোজাটা কিভাবে রাখবে, সেই সার্বিক বিষয় নিয়ে কথা বলবো। আপনারা চাইলে যে কোনো সমস্যার জন্য বা এই ধরনের যে কোনো প্রশ্নের জন্য আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করে কথা বলতে পারেন, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করতে পারেন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। আমি স্যার এবং ম্যাডাম দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডামকে একটু শুরু করতে চাচ্ছি। ম্যাডাম, ফার্স্টে কিছু কন্ডিশন বললাম, তারপরেও যদি আপনার কাছে একটু প্রশ্ন করি যে মায়েদের বা মেয়েদের বা কোন কোন মানে সিচুয়েশনগুলো আসলে মনে হয় যে না, রোজাটা আসলে তার এখন না রেখে পরে রাখলেও হবে, অথবা তার রোজাটাকে সে একটু এভাবে রাখলে হয়তো বা একটু ভালো করে রাখতে পারবে, এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। অনেক ধন্যবাদ। আসলে মহিলা বলতে তো আমরা দেখছি তিনটে গ্রুপ করা যায়। একটা হচ্ছে তরুণী যারা রয়েছেন তারা, একটা মধ্যবয়স্ক যারা রয়েছেন তারা, আর মাঝখানে যারা প্রেগনেন্ট বা অন্তঃসত্ত্বা। এই তিনটে গ্রুপে আমরা যদি ভাগ করি, তবে অন্তঃসত্ত্বা বা যারা গর্ভবতী নারী রয়েছেন তাদের কথাই যদি বলি, আসলে হচ্ছে কি রমজান আমাদের দেশে একটা খুব মানুষের একদম সেন্সিটিভ একটা বিষয়, সকলে রোজা রাখতে চান। তো গর্ভবতী মাদের জন্য একটা স্পেশাল সিচুয়েশন, সেই সময়টাতে যাতে তিনি রোজাও রাখতে পারেন, অথচ ঠিকই তার নিউট্রিশনটা যায়, তার যে আগত বেবিটি আছে সেটিও যেন রক্ষা করতে পারেন। দুটোই পাশাপাশি একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো সাধারণত গর্ভবতী নারীরা রোজা রাখতে পারবেন যদি তিনি একদম সুস্থ থাকেন। একটি সুস্থ নারী গর্ভবতী হয়েছেন, তার অন্য কোনো অসুখ বিসুখ নেই, তিনি কিন্তু রোজা রাখতে পারবেন। কিন্তু এমনটি যদি হয় তিনি গর্ভবতী নারী কিন্তু তার যথেষ্ট পরিমাণে অন্য অসুস্থতা রয়েছে, যেমন ধরুন রক্তশূন্যতা, আমরা যেটাকে অ্যানিমিয়া বলি, অনেক অ্যানিমিয়া, সেই নারীটি কিন্তু রোজা রাখার জন্য খুব উপযোগী নন। তারপর হয়তো তার ডায়াবেটিস রয়েছে, যেটি হয়তো বা তিনি কন্ট্রোলের মধ্যে রাখতে পারছেন না, কখনো বাড়ছে কখনো কমছে, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা তাদের রোজা রাখতে বারণ করি। আরেকটি যদি বলি আমরা কিডনি ডিজিজ, ডক্টর তানিম খুব সুন্দর করে বলবেন, তাদের জন্য কিন্তু খুব চ্যালেঞ্জ হয়ে যায়। তবুও পরিশেষে বলা যায় যে আমরা আসলে মাল্টিডিসিপ্লিনারি টিম একসাথে কাজ করে সেই নারীটিকে আমরা রোজা রাখার জন্য উপযোগী করতে পারি, যদি তাদের খুব বেশি সমস্যা হয়। আর ল্যাকটেটিং মাদারদের জন্য রোজা রাখাটা যায়, কিন্তু সেটি তার প্রচুর পরিমাণে খেতে হবে, কারণ তাকে মনে রাখতে হবে যে তার যে বেবিটি সে তো স্তন পান করছে, সেখানে যেন বিঘ্ন না ঘটে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন খুব কাইন্ড, এই রোজাগুলো তো পরেও রাখা যাবে। সুতরাং সব কিছু বিবেচনা মাথায় রেখেই কিন্তু আমরা নারীদের এই রোজা রাখার বিষয়ে সচেতন করি। আর মধ্যবয়স্ক নারীদের কথা যদি বলি, অনেকের আছে কিন্তু এই বয়সে তো তার অসুখ বিসুখ লেগেই থাকে, কারো হার্ট ডিজিজ রয়েছে, কিডনি ডিজিজ রয়েছে, হাইপারটেনশন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার সব কিছু রয়েছে। তো ওগুলো আমরা যখন আমাদের কাছে তারা বলতে আসেন, আমরা দেখে নিই যে কতটা গভীরতা আছে অসুখের। খুব গভীরতা না থাকলে রোজা রাখার জন্য আমরা এনকারেজ করি, কেননা ইন্টারমিটেন্ট ফাস্টিংটাও কিন্তু সায়েন্সে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
তার অনেকগুলো উপকারও রয়েছে। আর তরুণীদের জন্য আমরা বিশেষভাবে রোজা রাখার জন্য উৎসাহ প্রদান করি, কারণ আজকালকার মেয়েরা যদি রোজা রাখে তাতে কোনো ক্ষতি নেই, বরং তার ফরজ রোজাটি হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ ম্যাডামের কাছে। আমি আবারও আসবো যে আসলে কী কী খাবারগুলো স্পেসিফিক্যালি খেলে মহিলাদের জন্য আসলে নিউট্রিশনাল ব্যালেন্সটা ভালো থাকবে। আমি স্যারের কাছে আসছি। জি স্যার, দেখা যায় কি যে কিডনির যাদের একটু প্রবলেম আছে বা অনেক সময় দেখা যায় ক্রিয়েটিনিন হাই বা এই ধরনের সিচুয়েশনগুলো যাদের থাকে, তারা অনেক সময় প্রশ্ন করেন যে আমি কি আসলে রোজা রাখতে পারবো কিনা, বা লম্বা সময় পানি না খেলে কোন ধরনের কোনো অসুবিধা হবে না। এই ধরনের প্রশ্নগুলোকে আপনার কাছে নিয়ে আসে কিনা বা চেম্বারে এই ধরনের রোগী আসে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এটা তো একটা যে কোনো যারা কিডনি রোগে ভুগছেন, কিডনি রোগীদের জন্য আসলে একটি মানে তারা তো এই জিনিসটা জানার জন্যই তারা দেখা যায় যে রোজার আগে সবসময় আমাদের কাছে আসেন, যা জানার জন্য যে তারা কি রোজা রাখতে পারবেন কিনা কিংবা রাখলে কোনো অসুবিধা হবে কিনা। তো আমরা আসলে সাধারণত যেটা দেখি আর কি, যে কিডনি রোগীরা সাধারণত আসলে রোজা রাখলে যে খুব প্রবলেম হবে ব্যাপারটা এরকম না। রোজা ওনারা রাখতে পারবেন, তবে এখানে কিছু জিনিস আসলে বিবেচনায় আনতে হবে। যেমন প্রথমত হচ্ছে যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন, তাদের যদি ডায়াবেটিস কিংবা প্রেশার, ম্যাডাম একটু আগে বলছিলেন, এগুলো যদি নিয়ন্ত্রণে উনি রাখতে পারেন এবং এটা যদি প্রাথমিক অবস্থায় হয়, সাধারণত এটাকে সিকেডি স্টেজ 1 to 3 এর মধ্যে যদি উনি থাকেন, তাহলে আমরা তাদেরকে রোজা রাখতে বলি। তাতে কিন্তু কিডনি সাধারণত কোনো ক্ষতি হয় না। তো আর তবে অনেক সময় দেখা যায় যে 1 মাস দীর্ঘ সময় রোজা রাখার পরে অনেক সময় কারো কারো ক্রিয়েটিনিন একটু বাড়তে পারে, তাতে আসলে ভয়ের কিছু নেই। সাধারণত দেখা যায় যে 3 মাস পরে এটা আবার আগের অবস্থায় ফেরত আসে। তবে যারা কিডনি রোগে ভুগছেন, দীর্ঘমেয়াদী কিডনি রোগে সিকেডি স্টেজ মানে 4-5 আছেন, অ্যাডভান্স স্টেজে আছেন, তাদের ক্ষেত্রে আসলে সাধারণত আমরা মানে রোজাটা না রাখার জন্যই পরামর্শ দিই। কারণ এটাতে তার পরবর্তীতে কিডনির ক্রিয়েটিনিন লেভেল যদি খুব বেশি বেড়ে যায়, তাহলে রোগী হয়তো পরবর্তীতে বিপদের সম্মুখীন হতে পারেন। তো সেক্ষেত্রে আমরা দেখি যে রোগীর ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা, প্রেশার কন্ট্রোলে আছে কিনা। তিনি যদি প্রাথমিক অবস্থায় থাকেন, তাহলে আমরা তাকে রোজা রাখতে কখনোই নিষেধ করি না। আমরা বলি যে আপনি রোজা রাখতে পারবেন, তবে সেক্ষেত্রে খাবারের কিছু রেস্ট্রিকশন থাকে, একটু সাবধান হতে হবে এবং তাকে কিন্তু ইফতার থেকে সেহরি পর্যন্ত ওই সময়টাতে পর্যাপ্ত পানি তাকে খেতে হবে। এবং শুধু তাই না, যে আমরা অনেক সময় এটাও দেখি যে রোজা রাখার পরে যে কোনো কিডনি রোগীর যদি সাধারণত দেখা যায় যে ইউরিন ইনফেকশন হয়ে যাচ্ছে কিংবা রোগী অসুস্থ বোধ করছেন, তখন সাথে সাথেই তাকে বলি যে তাহলে ওই দিনের রোজাটা আপনি ছেড়ে দেন, পরে দরকার হলে ওটা আপনি আবার করে নিন। কিন্তু অসুস্থ অবস্থায় কিন্তু রোজাটা কন্টিনিউ করা তখন ঠিক হবে না। ইন জেনারেলি আমরা দেখি যে যাদের কিডনির সিরাম ক্রিয়েটিনিন লেভেল 2 এর নিচে থাকে, তাদেরকে আমরা বলি যে আপনি রোজা রাখতে পারবেন। 2 এর উপরে গেলে আমরা বলি রোজাটা হয়তো না রাখাই ভালো। তারপরও যদি প্রেশার কিংবা ডায়াবেটিস তার কন্ট্রোলে থাকে, তার অন্যান্য কোমরবিড ফ্যাক্টরগুলো যদি ভালো অবস্থায় থাকে, রোগীকে আমরা যদি দেখি যে তিনি ফিট রোজা রাখার জন্য, তাহলে আমরা তাকে ডিসকারেজ করি না, আমরা বলি যে আপনি রাখতে পারবেন। তবে সাধারণত ক্রিয়েটিনিন লেভেল 2.5 এর উপরে গেলে আমরা বলি যে রোজাটা না রাখাই ভালো। আমরা যে খাবার দাবার একটু আসবো, যে আসলে কোন কোন খাবারগুলো সময় রেস্ট্রিক্ট করা উচিত, কারণ আমরা ইফতারের সময় বা এই সময়টাতে একটু অন্যরকম খাবারগুলো বেশি অ্যাড করি, যেটা রেগুলার খাবার খাই তার চেয়ে বেশি, সেটাতে আসবো। আমি ম্যাডামের কাছে একটু আসছি। ম্যাডাম, যে কথাটা বলছিলাম যে নিউট্রিশনাল ব্যালেন্সটা আসলে তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। যদি আমরা নর্মাল ওমেনদের কথা চিন্তা করি, সারাদিন কিন্তু তারা রান্না বান্নাতে একটু এই সময়টাতে বেশি ব্যস্ত থাকেন, বা যারা বাইরে থেকে আসেন তারাও কিন্তু রান্না করে এই সময়টাতে চেষ্টা করেনি করার। তো সেই জায়গায় নিউট্রিশনাল ব্যালেন্সটা করার জন্য আসলে আমাদের কি কি ব্যাপারগুলো খেয়াল করতে হবে? শুধু খাবার ছাড়াও কি আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে কিনা এই সময়টাতে? এটা খুব সুন্দর একটি প্রশ্ন। আসলে এটা আমি মানে 3 ভাগে বলি। যদি আমি প্রথমে গর্ভবতী নারীর কথা বলি, তারপরে বয়স্ক মহিলার কথা বলতে চাই। গর্ভবতী নারীদের কিন্তু খাবারটি একটি ভীষণ প্রয়োজন, তাই না? সে এবং তার অনাগত শিশুটির খাবারটি আমাদের লক্ষ্য রাখতে হবে। তো দেখা গেছে যে আমরা তো সাধারণত আমিষ জাতীয় খাবার বেশি খেতে বলি, কিন্তু রোজার মধ্যে হয় কি, ইফতারিতে আমাদের নানা রকম ভুজা লাইক পেঁয়াজু, বেগুনি, আলুনি, ছোলা, বুট, চটপটি, হালিম ইত্যাদি অনেক খাবার থাকে। এগুলো কিন্তু মানে খেতে খুব রুচিকর মনে হয়, কিন্তু ফুড ভ্যালু ইজ ভেরি ভেরি খুব অল্প। সেই জন্য ওই গর্ভবতী নারীকে আমরা বুঝিয়ে বলি যে দেখুন, আপনি কিন্তু রোজা রাখতে পারেন একটি শর্তে, খাবারের দিকে যথেষ্ট মনোযোগী হতে হবে। এই ইফতারি ভেঙেই যদি আপনি এগুলো খান, হয় কি ওগুলো একদম ভাজাভুজি এক গাদা খালি পেটে, সারাদিন খালি পেটে চিনি শরবত, দিস ইজ ভেরি ব্যাড। একদম সারাদিন খালি পেটে হাই সুগার কনসেন্ট্রেটেড শরবত খাওয়া,
এই যে এতগুলো ভাজাভুজি খাওয়া এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো নয়, বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য। তো আমরা বুঝিয়ে বলি যে আপনি যখন রোজা ভাঙবেন, সেদ্ধ খাবার, যেমন যদিও বলাটা সহজ কিন্তু করাটা খুব কঠিন, তবে তারা তার মানে বেবির জন্য কিন্তু করে থাকেন। তা আমরা বলি যে বেলের শরবত চিনি ছাড়া বা হালকা চিনি দিয়ে খাবেন, বা তরমুজের শরবত, এটা হাই, তার ওর ভেতরে অনেক মানে ভালো Fiber থাকে। ভিটামিনস থাকছে, ফাইবারস থাকছে, ওমেগা থাকছে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকছে, অ্যান্টি ইনফ্লামেটরি থাকছে, অ্যান্ড বুস্টিং, ইমিউন বুস্টিং প্রোডাক্ট থাকছে। সুতরাং আপনি লেবুর শরবত অথবা তরমুজের শরবত অথবা বেলের শরবত অথবা মৌরি বেটের শরবত, এগুলো যদি শরবত খান, দেখা যাবে যে আপনার পানিও যাচ্ছে, ভিটামিনসও যাচ্ছে। তারপরে আপনি ওর সাথে একটু সবজি নেবেন, কেন আপনি তো ওর আর সবজি খাওয়া হবে না ভাজা ভুজা খেলে, হয়তো আপনি ফুলকপি, টমেটো, গাজর এগুলো সব একসাথে সেদ্ধ করে, হয়তো চিকেন দিয়ে খেলো, এক গাদা একটু ওটা খেলেন, একটু সালাদ খেলেন, আর আমিষটি কিন্তু আপনার খেতে হবে। আপনি এত খাবারের মাঝে আপনার যে প্রোটিনটি দরকার সেটি যদি না খান, তাহলে বেবি তো সেটি পাবে না। সুতরাং আপনি হয় তখন একটু ফিশ অথবা চিকেন অথবা ডিম এগুলো খেয়ে নেবেন। তারপর পেটটা ওসব ভালো সুস্থ খাবার দিয়ে ভরিয়ে নেবেন। তারপর পরে হয়তো আপনি একটু জিলিপি, একটু শসা, একটু ছোলা এগুলো খেতে পারেন। আবার ঠিক অনেকে এত কিছু খেয়ে সেহরি আর খেতে চান না, এটি কিন্তু আরেকটি ভীষণ একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর ঘুম থেকে উঠতেও তাদের কষ্ট হয়, অনেক রাতে শুয়ে পড়লেন, এটি তো আমরা বারণ করি, বলে থাকি যে আপনি তো এই এক প্রস্থ খেলেন, আবার 9টা-10টার দিকে আপনি এক গ্লাস দুধ খাবেন, একটা ফল খাবেন, তাহলে আপনার বেবিটি পাবে, দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে হবে না আপনার। তারপর সেহরিতে আপনাকে অবশ্যই উঠতে হবে কষ্ট করে, এবং সেহরিতে সুন্দর করে খেতে হবে। সেটি আপনি দুধ ভাতই খান কলা দিয়ে, অথবা আপনি মাছ দিয়ে, মাংস দিয়ে ভাতই খান, রুটি খান, হোয়াট এভার ইট খেতে হবে। এবং তাহলে হবে কি, এই 3 প্রস্থ খাওয়াটা আমাদের কমপ্লিট হয়ে গেল। পাশাপাশি মেডিসিনের কথা, খাবারের পাশাপাশি আপনি জিজ্ঞেস করছেন যে আর কি করতে হবে। আমরা মেডিসিনের কথা বলে দিই, যে মেডিসিনটি আপনার রাতে খাবার কথা ছিল সেটি ইফতারিতে খাবেন, সকালে খাবারের কথা ছিল সেটি সেহরিতে খেয়ে নেবেন। ক্যালসিয়াম, আয়রন যেটি তার প্রয়োজন সেগুলো খেতে ফলিক হবে, অ্যাসিড থেকে শুরু করে রাইট, এগুলো যেন বাদ না পড়ে। আর লাস্টলি আমি যেটি বলছিলাম, ডক্টর তানিমও বলছিলেন যেটি, যে সন্ধে ইফতারির পর থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি খেতে হবে। ডিহাইড্রেশন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আর প্রেগনেন্সিতে অনেক ওয়াটার ইনটেক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটি যদি কম হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, ডিহাইড্রেশন হয়, বাচ্চার ব্লাড প্রেশারটা যদি কমে যায় মার, তখন বেবির যে ব্লাড ফ্লো সেটি কমে যায়, বেবির নড়াচড়া কমে যায়। তাই আমরা মাকে বলি প্রচুর আপনি শরবত জাতীয় খেতে পারেন, আপনি মিল্ক খেতে পারেন, হরলিক্স খেতে পারেন, ওয়াটার, প্লেন ওয়াটার খেতে পারেন, সব সময় বেশি বেশি পানি খাবেন। 2 লিটার থেকে 2.5 লিটার খাওয়া খুব কঠিন হয়ে যায় এই সময়টা। এটি খাবেন এবং বেবির নড়াচড়াটি লক্ষ্য করবেন। আর দিনের বেলা এটি বলে দিই তাদেরকে যে আপনি রেস্ট করবেন, বাঁকাতে শোবেন যখন অ্যাডভান্স প্রেগনেন্সি হচ্ছে, আর বাবুর নড়াচড়াটি লক্ষ্য করবেন। যদি এমনটি হয় যে বেবি নড়াচড়া করছে না, আপনার খুব ক্লান্ত লাগছে, গলা শুকিয়ে যাচ্ছে, প্রস্রাবটা কমে আসছে, তাহলে বুঝতে হবে ডিহাইড্রেশন হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু রোজা ভাঙা দরকার। আর যাদের একটু আগে গল্প করছিলাম আমরা, কিডনির কথা শুনলাম সুন্দর করে, ডায়াবেটিসের কথা যদি বলি, ওগুলোর ওষুধগুলো কিন্তু ঠিক মতো খেতে হবে এবং মাপ নিতে হবে যে ডায়াবেটিসটি কেমন। অনেকে ভাবেন যে ডায়াবেটিস এক্সাম করলে, পরীক্ষা করলে হয়তো রোজা ভেঙে যাচ্ছে, এটি কিন্তু ভুল। হ্যাঁ, সকলকেই করতে হবে। তারপরে ব্লাড প্রেশার ওষুধটি খেতে হবে, তারপরে ব্লাড প্রেশারটি মাপতে হবে। ঠিক থাকলে তো কোনো চিন্তাই নেই, যদি একটু এদিক ওদিক হয় তখন আমরা ডক্টরের শরণাপন্ন হব এবং রোজা ভাঙবো, পরে রোজাটি রেখে দেবো। এটি গেল আমার প্রেগনেন্ট উইমেনদের আমরা জন্য। যারা এল্ডারলি আছে এবং যারা অ্যাডাল্ট আছে তাদেরটা আমরা আবার একটু শুনবো। আমরা ডক্টর তানিমের কাছে আবার আসছি। স্যার যেটা বলছিলেন যে কিছু খাওয়া দাওয়া দেখা যায় কি, যে আমরা যখন কিডনির পেশেন্টরা রোজা রাখেন বা এই সময়টাতে আমরা তো আসলে যে ভাজার মধ্যে দেখা যায় পেঁয়াজও খাচ্ছি বা এই ধরনের ব্যাপারগুলো, ডাল দিয়ে তৈরি, তো ডাল জাতীয় খাবার একেবারে অনেক সময় ওনারা বাদই দিয়ে দেন, প্রোটিন জাতীয় খাবার একেবারে বাদ দিয়ে দেন, এটা আসলে কতটুকু সঠিক, এটা কি ঠিক কিনা? না, আসলে এটা একটি দীর্ঘ আলোচনার বিষয়। কারণ হচ্ছে আসলে যে কোনো কিডনি পেশেন্টের তাদের কিছু খাবারের কিছু নির্দিষ্ট কিছু রেস্ট্রিকশন থাকে। তো এখন আসলে যারা কিডনি পেশেন্ট তারা ইতিমধ্যে নিশ্চয়ই তারা জানেন যে কি তাদের খেতে হবে, কি খেতে হবে না। তো সেটা আসলে আপনি জানেন যে আসলে আমরা ডাল জাতীয় খাবারটা খেতে না করি।
আর প্রোটিন যে একদম বন্ধ নিষেধ তা না কিন্তু, হ্যাঁ। সো আমরা সাধারণত যেটা বলা হয় যে 40 গ্রাম পর্যন্ত প্রোটিন আপনি ডেইলি ইনটেক করতে পারেন, কিন্তু রোজার সময় যেটা হয় কি যে আমরা যে ইফতারের আইটেমগুলো খাচ্ছি যেমন ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি, হালিম সবই কিন্তু ডাল দিয়ে তৈরি। সো এই ভাজা পোড়াগুলো যদি আপনি দীর্ঘ 30 দিনই খান তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার কিডনির উপরে কিছুটা চাপ পড়তে পারে। সো আমরা এর জন্য বলি যে আপনি যদি রোজা রাখেন তাহলে ইফতারের এই আইটেমগুলো ভাজা পোড়াগুলো এগুলি আসলে একটু অ্যাভয়েড করা ভালো, কিংবা খেলেও খুবই কম। আপনি রুটিতে একটু সবজি খেয়ে ফেলতে পারেন, অনেক সময় চিরা দই খেতে পারেন। যদি ডায়াবেটিস না থাকে তাহলে আপনি চিরা দইটা আপনার জন্য খুবই ভালো। প্লাস হচ্ছে যে আপনি অনেক সময় আমরা বলি যে আপনি রাতে যে খাবারটা আপনি খাচ্ছেন সেটাই আপনি ইফতারের সময় খেয়ে ফেলতে পারেন। তবে কয়েকটি বিষয় আমি একটু আগে ম্যাডাম বলছিলেন, আমি একটু বলি যে কিডনি রোগীদের দুইটা বিষয় একটু জানতে হবে। যে একটা হলো উনি যদি রোজা রাখতে চান, রোজার সময় উনি ওষুধগুলো কিভাবে খাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আমাদের কিডনি পেশেন্টদের সাথে হয়তো সাধারণ রোগীদের একটু কিছু কিছু ক্ষেত্রে ডিফার করে। যেমন আমি একটু তারপরে সংক্ষেপে বলি, নিশ্চয়ই এর আগে অন্যান্য ডক্টররাও আপনারা বলেছেন যে আসলে যারা ডায়াবেটিসের রোগী বিশেষ করে, তো আপনি রোজার সময় ইনসুলিনটা কিভাবে নেবেন, যারা ইনসুলিন নিচ্ছেন আপনাকে মনে রাখতে হবে ইফতারের সময় আপনি পানি খেয়ে রোজাটা ভাঙবেন, ভেঙে আপনি সকালে যে ডোজটা নিতেন, ধরেন আপনি কেউ ইনসুলিন নিচ্ছেন সকালে 30 কিংবা 30, তাকে ইফতারির সময় ওই ডোজটাই নিতে হবে। কিন্তু সেহরির সময় কিন্তু ওনার রাতে যে ডোজটা উনি নিচ্ছিলেন, কেউ যদি 20 নিয়ে থাকেন তাহলে তার হাফ ডোজ নিতে হবে। আচ্ছা, তখন সেটা 10 করে নিতে হবে। ধরেন কেউ কেউ আছেন যে গ্লিক্লাজাইড জাতীয় ওষুধগুলো খায়, যেমন ডায়ামেরল, কমপ্লিট এই টাইপের ওষুধগুলো খাচ্ছেন, তারা যারা সকালে যদি একটা খায় তাহলে ওটা ইফতারির সময় তাকে একটাই খেতে হবে। কিন্তু রাতে যদি উনি ওটা একটা খায় তাহলে ওটা কিন্তু রাতে সেহরির সময় ওটা হাফ ডোজ খেতে হবে। তো সাধারণত অন্যান্য যে কিডনির ডায়াবেটিসের ওষুধগুলো আছে, যেমন আপনার মেটফর্মিন কিংবা লিনাগ্লিপটিন, এই ওষুধগুলোর খুব একটা ডোজ রিডাকশন লাগে না। কিন্তু বিশেষ করে ডায়াবেটিসের ইনসুলিন এবং এই ওষুধগুলো কিন্তু যদি ঠিক মতো না নেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে রোজার সময় রাখা অবস্থায় তার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, সুগার ফল করে যেতে পারে, নীল হয়ে যেতে পারে, রোগী অসুস্থ হয়ে যেতে পারে। আমরা যেটা জানি যে সেটা হচ্ছে যে হাইপারগ্লাইসেমিয়া, মানে শরীরে মানে চিনি বেড়ে যাওয়ার যে হাইপোগ্লাইসেমিয়া বেশি ডেঞ্জারাস। হ্যাঁ, এবং আরেকটি বিষয় হচ্ছে যে যারা প্রেশারের ওষুধগুলো খাচ্ছেন, যারা 2 বেলা প্রেশার ওষুধ খাচ্ছেন সেটা তেমন সমস্যা নাই, একটা ইফতারির পরে খেলেন, একটা সেহরির সময় খেলেন। কিন্তু যারা এক বেলা প্রেশার ওষুধটা খান, ধরেন শুধু রাতে খাচ্ছেন, তাদেরকে প্রেশার ওষুধটা অবশ্যই ইফতারের সময় খেতে হবে। ইফতার করার পরে খেলে এটা ভালো হবে তাদের জন্য। স্যার, একটা কথা আমরা মাত্রই আপনাকে বলছিলেন যে হাইপোগ্লাইসেমিয়া যদি হয়, এটা অনেকের প্রশ্ন থাকে, যেহেতু আমাদের কথা প্রসঙ্গে চলে এসেছে, আমরা একটু জানতে চাচ্ছি যে হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেল, আমরা ফিল করছি বা পরিবারের ফ্যামিলি মেম্বারকে ফিল করছে যে তার মা বাবার হয়তো এই সিচুয়েশনটা হচ্ছে বা আমার নিজের হচ্ছে, তখন ইমিডিয়েট আসলে আমরা কি মেজারমেন্ট নিব, কি কোন ধরনের খাবারগুলো তাকে খাওয়ানো? প্রথমত হচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়া যদি হয়, যদি বাসায় কারো গ্লুকোমিটার থাকে, সাথে সাথে আগে মেপে শিওর হওয়া দরকার যে তার কি আসলে কি হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা, সুগার লেভেল কমে গেছে কিনা। আর যদি নাও থাকে, রোগী যদি সিমটম দেখে বুঝে, তার কাঁপুনি হতে পারে, সে একটু ড্রাউজি হয়ে অজ্ঞানের মতো হয়ে যেতে পারে, দাঁতে দাঁত লেগে যায় অনেকের, এই ধরনের যদি থাকে, প্রথম যেটা করতে হবে আগে তাকে চিনি খাওয়াতে হবে, মানে সুগার জাতীয় কিছু একটা দিতে হবে। সেটা হাতের কাছে মিষ্টি খেতে পারে, কিংবা আপনি চিনিগুলো একটু গুলিয়ে খেয়ে দিতে পারেন, হ্যাঁ, কিংবা সরাসরি চিনি খাওয়াই দিতে পারেন, মানে মিষ্টি জাতীয় কিছু একটা সাথে সাথে তাকে খাওয়াই দিতে হবে আর কি। আর যদি বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে রোগীর কন্ডিশন ভালো না, তাহলে তো অবশ্যই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তা হাসপাতালে নিয়ে গেলে আমরা গ্লুকোজ স্যালাইন দিয়ে সেটা খুব সহজেই কিন্তু রিকভারি করতে পারি। হ্যাঁ, আর কিডনি পেশেন্টদের ক্ষেত্রে খাবারের যেটা আমি বলতেছিলাম যে আসলে খাবারের যে কিছু কিছু রেস্ট্রিকশন তো আছে কিডনি রোগীর, বিশেষ করে যেমন ফলের রসটা আমরা কম খেতে বলি, যাদের পটাশিয়াম লেভেলটা হাই থাকে। সো ইফতারির সময় আসলে দেখা যায় কি আমাদের কিছু কিছু শরবত তো খাওয়াই যায়, এবং আপনি জানেন যে কোনো কিডনি পেশেন্টে কিন্তু কিছুটা ফ্লুইড রেস্ট্রিকশন থাকে। আমরা সাধারণত বলি যে 1.5 থেকে 2 লিটারের বেশি খাবেন না। যাদের ইডিমা থাকে কিংবা শরীরে পানি থাকে তাদের আরও কম পানি খেতে বলি। আর ওই যে একটু আগে বলছিলাম আসলে তারাই রোজা রাখতে পারবেন যারা প্রাথমিক অবস্থায় আছেন, সো তাদের সাধারণত আমরা 1.5 থেকে 2 লিটার পর্যন্ত পানি খেতে বলি। এখন ইফতারির সময় উনি যদি প্রচুর পানি খেয়ে ফেলেন সেটার কিন্তু অসুবিধা আছে, মানে মনে রাখতে হবে ইফতার থেকে সেহরি পর্যন্ত তাকে 1.5 থেকে 2 লিটার পানি খেতে হবে। এর চেয়ে বেশি মানে অতিরিক্ত পানিও যেমন ভালো না, আবার আপনি যদি একদম কম পানি খান তাহলে তো ডিহাইড্রেশন হয়ে যাবে, কিডনি সারাদিন পানিই পাচ্ছে না, তাহলে তো আরও ক্ষতি হবে। সো পানির এই পরিমাণটা তাদেরকে খুব সাবধানে মেপে খেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ফলের রস, সেগুলো আমরা তো এমনি সাধারণত যাদের পটাশিয়াম লেভেলটা হাই থাকে তাদেরকে একটু রেস্ট্রিক্ট করি। তো এখন যদি ইফতারির সময় উনি প্রতিদিন দেখা যায় যে ফলের রস খাচ্ছেন, তাহলে এটা কখনোই ওনার জন্য ভালো হবে না।
যেমন খেজুর, যে সবাই আমরা সাধারণত ইফতারের সময় একটু খেজুর খাই, অবশ্যই খেতে পারবেন, কিন্তু সেটা যদি প্রতিদিন আপনি 2-3টা করে খেজুর খান তাহলে 30 দিনে কিন্তু অনেক খেজুর খাওয়া হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে পটাশিয়াম লেভেল বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমরা হ্যাঁ রোগীদেরকে আমরা বলি যে আপনি খাবেন একটু পরিমিত, একটু বুঝে খাবেন, পানির পরিমাণটাও একটু আপনাকে মেপে খেতে হবে। এখন আমি ইফতারের সময় যদি অনেক পানি খেয়ে ফেলি কিংবা পরে আবার পানি খেলাম না, মানে এই জিনিসগুলো যেন না হয়। তারা যদি একটু ব্যালেন্স করে খান তাহলে আশা করি তো সমস্যা হওয়ার কোনো কথা না। অনেক ধন্যবাদ স্যার। আমরা আবারও আপনার কাছে আসবো, ম্যাডামের কাছে আসতে চাচ্ছিলাম যে দেখা যাচ্ছে কি যে সারাদিন মানে মহিলাদের ইদানিংকালে দেখা যায় হেলথ চ্যালেঞ্জেসগুলো কিন্তু অনেক বেড়ে গেছে। এই বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেমগুলো যেরকম হচ্ছে যে ফাইব্রয়েড হচ্ছে বা চকলেট সিস্ট, এগুলো তো হচ্ছে। আবার দেখা যায় তারা ওয়ার্কিং ওমেন, আবার বাসায় হাউসে। তো তাদের ক্ষেত্রে যে রোজা রাখার সময়টাতে আসলে কি কি বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত বা কি ধরনের প্রিভেন্টিভ মেজার বা প্রোটেকশন নেওয়া উচিত আসলে? এখানে আমরা দেখতে পাচ্ছি যারা বাইরে কাজ করছেন, বাড়িতে কাজ করছেন সারাদিন, আর মহিলাদের একটা বিশেষ ইচ্ছেও থাকে যে দিনের শেষে সকলে একসাথে ইফতারি করব, অনেক রকমের আইটেম হবে, হ্যাঁ, সন্তান, হাজবেন্ড বা ফ্রেন্ড সার্কেল যারা আসেন, তো তারা প্রচুর কাজে ব্যস্ত থাকেন। তো এই কাজের ফাঁকে ফাঁকে তাদের নিজেদের যত্ন করতে হবে, যেমন সময় মতো একটু ঘুমিয়ে নেওয়া, একটু গোসল করা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অবশ্য আমাদের রোজার সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো তখন তো অজু হয়, সেটা একটি পরিষ্কার ব্যাপার আছে। তারপরে এই সকলের সাথে যখন ইফতারি করছে সেখানে তিনি নিজের দিকেও খেয়াল করবেন, মানে খুব ভালো লাগে সকলকে ইফতারি করাতে, এটি কিন্তু সব মহিলাদেরই একটা মানে আবহমান কাল থেকে ট্র্যাডিশন। তো তিনি যেন নিজের দিকেও খেয়াল করেন সেটি। আর বাড়িতে যে বয়স্ক মহিলাটি রয়েছেন তার দিকে নজরটা একটু স্পেশালি দেওয়া দরকার, বিকজ ওই মহিলাটি তো একাই থাকেন, বাবা ছেলে মেয়ে সবাই বাইরে কাজ করেন, সকলে ব্যস্ত থাকেন, তারপর তাড়াহুড়ো করে আসেন। তো রোজা একটা এমন সুন্দর একটি সময় যে একটা মিলন মেলা করা যায়, যেমন এই বয়স্ক মহিলারা একসাথে সকলে ইফতারি করতে বসলেন। তো আমরা দেখেছি, বাইরের দেশেও কিন্তু দেখেছি সকলে একসাথে বসে খাচ্ছে, তাই না? তো এরকম হতে পারে একটা বিল্ডিংয়ে আমরা রয়েছি, সকলে আমরা আসুন আমরা একদিন আমাদের বাড়িতে সবাই বসি। তো তখন তারা বসলেন, রোজার ইফতারি একসাথে ভাঙলেন, তারপরে এই যে সোশ্যাল ইন্টারাকশন হলো, একসাথে বসলাম, অনেকক্ষণ গল্প করলাম, তারপর তারা নামাজে গেলেন। এটিতে কিন্তু হৃদ্যতা বাড়ে এবং মনের পরিধিটা অনেক বেড়ে যায়। রোজার যে সৌন্দর্যটা আছে সেটিও আহরণ করা যায়, আবার যে ইন্টারাকশন হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন সেটিও ভালো। আরেকটি জিনিস যে সন্তানরা, তারপরে ছেলে মেয়ে ভাই বোন সকলে তো দেখাই হয় না, আনলেস দেয়ার ইজ এনি ফেস্টিভ, মানে কোনো অনুষ্ঠান না থাকলে আজকাল তো দেখা খুব কঠিন। সে ব্যাংকে কাজ করুক, ডাক্তার হোক, টিচার হোক, কোচিং করাচ্ছেন, ডাক্তাররা চেম্বার করছেন, ব্যাংকের তারা সেই রাত 9টায় আসছেন। তো এটি রোজার সময় আমার মনে হয় যে সকলে মিলে যদি আমরা চিন্তা করি যে কাজটি একটু কমিয়ে অ্যাটলিস্ট ইফতারের সময় আমরা সকলে একসাথে বসবো, আজকে একসাথে দেখা যাচ্ছে এই মেন্টাল পিসটা আসলে হেলথ বেনিফিট কিন্তু দেয় থাকে। এই যে আমরা যে দাওয়াত দেবো সেখানেও তো আমার একটা কমিউনিকেশন হবে, ফোন করে এই কথা বলার, কেমন আছো তুমি, এসো আমার বাড়িতে। তো এমনি করে সকলে বসে যদি আমরা একসাথে ইফতারি করি তাহলে দেখা যায় যে এই রোজার যে সৌন্দর্য সেটিও হবে, মানুষের সাথে মানুষের হৃদ্যতাও বাড়বে। এটি একটি দিক গেল। আরেকটি যেটা আমার খুব মনে হয়, যেটি আপনি বলছিলেন যে আর কি করা যায়, চ্যারিটি। হ্যাঁ, আমরা তো দান করি থাকি, সকলেই একটু একটু দান করি, কিন্তু রোজার মাসটি তো একটা মহত্বের মাস, তাই না? খাবারের পাশাপাশি আমাদের যে সুষম খাবার খাবো, তার পাশে আমাদের চারিত্রিক যে সৌন্দর্য সেটিও এখন এখানে উৎকর্ষ আনা যায়। তো দেখা যায় যে আমরা যদি গরিবের মাঝে আমাদের যেটুকু আছে, আমরাও খুব যে সকলেই একেবারে ওয়েল অফ তাও তো না, তার মধ্যে যদি ভাগ করে শেয়ার করে করি তাহলে আমার বাড়ির শিশুটি, আমার বাড়ির যে সন্তানটি তারা শিখবে। এই যে একটা সুন্দর মানব কল্যাণের যে একটা গুণ, এই কোমলমতি শিশুরা দেখছেন যে আমার বাবা মা রোজাও রাখছেন, পাশাপাশি গরিবদের দিচ্ছেন, তাদেরকে নিয়ে মসজিদে যাওয়া হচ্ছে বা কোনো গরিব এতিমখানা যাওয়া হচ্ছে, তাদের খাবার দেওয়া হচ্ছে। এই যে প্রচলনগুলো, এগুলো অন্য সময় হয়তো আমরা অত পারবো না, কিন্তু রোজা একটি সময় যেটা আমাদেরকে হাত ধরে পাশাপাশি নিয়ে যেতে পারে মানুষের পাশে, মানুষের মুখে হাসি ফোটানো। আমার মনে হয় এগুলো কিন্তু চারিত্রিক সৌন্দর্য, অনেক ইম্পর্টেন্ট, এগুলো অনেক ইম্পর্টেন্ট। ম্যাডাম, আমরা আবার আমাদের আজকের আলোচনায় ফেরত আসবো একটা ছোট্ট বিরতির পরে। এসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো, তার আগে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এ পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই।
সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমরা কথা বলছিলাম রমজানের স্বাস্থ্য সুরক্ষা এবং এই জায়গাটাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। স্যার যেহেতু আমাদের সাথে আছেন, যে অনেক মেয়েদের বেশি হয়ে থাকে, আমরা জানি যে পুরুষ এবং মহিলাদের যদি রেশিও করা হয় তাহলে মহিলাদের ক্ষেত্রে আসলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা অনেক বেশি হয়ে থাকে। তো অনেকের প্রশ্ন থাকে যে এটাতে আসলে সাইন সিমটমসগুলো কি, অনেক সময় অনেক ধরনের সাইন সিমটমসকে তারা কিন্তু ইউটিআই বলে ফেলেন বা এই ধরনের কিছু। আসলে স্পেসিফিক্যালি সাইন সিমটমসগুলো কি, আর যদি হয় সেক্ষেত্রে কি রোজা আমরা রাখতে পারবো কিনা বা রাখা সম্ভব কিনা? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে শুধু কিডনি রোগীদের ব্যাপারেই বলতে হবে তা না, যে কোনো মানুষেরই যারা নিয়মিত রোজা রাখছেন। তা আমি একটু আগে বলছিলাম, যদি আসলে ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানিটা উনি না পান করেন তাহলে কিন্তু তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, মানে প্রস্রাব ইনফেকশন হতে পারে। তো এটা হলে সাধারণত রোগীদের যেটা হয় যে এই প্রস্রাব করার সময় একটু জ্বালা পোড়া, প্রস্রাবের রংটা একটু হলদে কিংবা লালচে হওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, তলপেটে ব্যথা হতে পারে, অনেকের একটু কোমরের পিছনে দুই পাশেও অনেক সময় ব্যথা হয়। তো কিংবা অনেকের তীব্র জ্বালা পোড়ার সাথে ব্যথাও থাকতে পারে প্রস্রাব করার সময়। তো এই ধরনের সিমটমসগুলো যদি রোগী অনুভব করেন তাহলে অবশ্যই তাকে প্রাথমিক অবস্থায় প্রচুর পানি খেয়ে দেখতে হবে। তবে যদি উনি দেখেন যে উনি প্রচুর পানি খাচ্ছেন, সাথে অনেকে আমরা বলি যে একটু ডাবের পানি খেতে পারেন, তারপরেও যদি ওনার এই জ্বালা পোড়াগুলো না কমে, সমস্যাটা না কমে, তাহলে তো অবশ্যই ওনাকে একজন ডক্টরের পরামর্শ নিয়ে অবশ্যই নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকটি খাওয়া উচিত। খেলে আশা করি এটা ঠিক হয়ে যায়। তবে হ্যাঁ, অনেক সময় যে সিভিয়ার ইনফেকশন যদি থাকে, যদি এটাকে আমরা অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস বলি, এই ধরনের যদি ইনফেকশন থাকে দুই কিডনিতে, তো সেই ক্ষেত্রে তো আসলে অনেক সময় আপনার ইনজেকশনও দিতে হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু রোজাটা হয়তো কন্টিনিউ করা ঠিক হবে না। কিংবা কোনো রোগী যদি দেখা যাচ্ছে যে তার প্রস্রাবে বারবার জ্বালা পোড়া হচ্ছে, সমস্যা হচ্ছে, 2 দিন 3 দিনের পরেও ঠিক হচ্ছে না, তাহলে হয়তোবা তাকে কিছুদিন একটু রোজাটা বন্ধ রেখে, কারণ মানে বলছিলেন একটু আগে, রোজা কিন্তু পরবর্তীতেও এটা পূরণ করার সুযোগ আছে। সো ওই অসুস্থ অবস্থায় প্রস্রাবে সিভিয়ার ইনফেকশন থাকলে ওই সময়টায় হয়তোবা রোজাটা উনি 2-1 দিন 3 দিন একটু বন্ধ রাখতে পারেন। তবে সাধারণত ক্ষেত্রে দেখা যায় এটা তো আসলে ডিহাইড্রেশন থেকে হয়, পানি শূন্যতার কারণে প্রস্রাব ইনফেকশনটা হয়, এই রোজার সময়ের কথা বলছি। সেই ক্ষেত্রে আশা করি যে যাদের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তারা একটু প্রচুর পানি খাবেন, একটু ডাবের পানি খাবেন, ফলের রস খেতে পারেন, তাহলে কিন্তু সমস্যাটা হওয়ার কথা না। তারপরেও বেশি হলে একটু যদি দরকার হয় একটা অ্যান্টিবায়োটিক কোর্স উনি করে নিতে পারেন, তাতে রোজার কোনো সমস্যার কথা না। স্যার, যেহেতু পানির কথাটাতে আসলেন, এটা আবার একটু আসি, আমরা যেহেতু স্পেসিফিক কন্ডিশনগুলো তো বলছিলাম, কিন্তু আমরা যেহেতু একটা নর্মাল মানুষের কথা বলি, যে রোজার সময় আসলে একটা নর্মাল মানুষ মানে পানি কতটুকু, অনেকে মনে করেন যে অনেক বেশি পানি খেতে হবে যেহেতু সারাদিন ডিহাইড্রেটেড থাকবেন উনি। এই অ্যামাউন্টটা যদি একটু বলেন, যে কখন থেকে কখন এই পানিটা কোন সময়টাতে মানে ব্যালেন্স করে খাওয়া উচিত? আসলে সাধারণ মানুষের বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার ইফতার থেকে সেহরি পর্যন্ত কিংবা যে কোনো মানুষেরই সারাদিনে মহিলাদের ক্ষেত্রে 2 থেকে 2.5 লিটার পানি খাওয়া উচিত, আর পুরুষদের ক্ষেত্রে 2.5 থেকে 3 লিটার পানি এনাফ বাংলাদেশের পার্সপেক্টিভে। তবে হ্যাঁ, যদি কেউ বাইরে থাকে, অনেক ঘামলো কিংবা আপনার প্রচুর গরম, সেদিন তিনি হয়তো বা 2 গ্লাস বেশি খেলেন। কিন্তু সাধারণ অবস্থায় মহিলাদের জন্য 2 থেকে 2.5 লিটার, পুরুষদের জন্য 2.5 থেকে 3 লিটার পানি এনাফ 24 ঘন্টায়। তো এই পানিটুক উনি যখন রোজা রাখছেন তখন তো উনি সারাদিন পানি খাচ্ছেন না। তো তখন তাকে ইফতার থেকে সেহরি পর্যন্ত এই সময়টাতে কিন্তু এই পানির পূরণ করতে হবে, ব্যালেন্স করে খেতে হবে। তো অন্তত 2 থেকে 2.5 লিটার পানি সবারই খাওয়া উচিত। অনেক ধন্যবাদ ম্যাডাম। কিছুটা আসি যে মানে আমরা দেখা যায় যে নিউট্রিশাস যে ফুডগুলো আমরা খাচ্ছি, দেখা যায় যে প্রপার ওয়েতে ব্যালেন্স ওয়েতে খাচ্ছি না। যে আমরা আজকে খাবার নিয়ে অনেকগুলো কথা বললাম, তারপরেও যদি স্পেসিফিক্যালি মহিলাদের জন্য কোনো ধরনের সাপ্লিমেন্টেশন বা এই সময়টা তার একটু বাড়তিভাবে তারা কোন খাবারগুলোর দিকে ফোকাস করতে পারে, সেটা যদি আমাদের শেয়ার করেন। অনেক ধন্যবাদ। তো ডক্টর তামিনের সাথে আমি একটা কথা বলবো, যাদের ইউটিআই হচ্ছে, মানে পেশাবে জ্বালা পোড়া করছেন, তারা কি করছেন, আমি এটা আমার মানে এক্সপেরিয়েন্স, চট করে ফার্মেসিতে গিয়ে অ্যান্টিবায়োটিক নিয়ে এসে খাচ্ছেন, যা ভাবছেন যে ডাক্তারের কাছে যাব আবার ইউরিন টেস্ট করবে। এটা কিন্তু একদম, আমি মানে সকলের জন্য বলবো, এটা মারাত্মক ভুল, কিন্তু বিশেষ করে রমজানের সময়। তো এক্ষেত্রে যেটি উনি বলেছেন যে ডক্টরের শরণাপন্ন হতে হবে। কারণ এখানে যে আসলে বিষয়টা হয় কি, এটা একটু রোগীদের উদ্দেশ্যে আমাদের মানে মনে হয় ক্লিয়ার করে দেওয়া উচিত যে আমরা ফার্মেসি থেকে যে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছি, প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকটা আসলে একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়ার জন্য কাজ করে। দেখা যাচ্ছে আমার ইউরিনে আসলে ওই ব্যাকটেরিয়াটা ছিলই না, কিন্তু আমি খাচ্ছিলাম ওই অ্যান্টিবায়োটিকটি। অন দ্য আদার হ্যান্ড ওই ব্যাকটেরিয়া কিন্তু গ্রো করে যাচ্ছে একেবারে, এবং রেজিস্ট্যান্স হচ্ছে, যেটি তার পরবর্তী জীবনে কিন্তু খুব ক্ষতিকারক হবে। তো দর্শকদের উদ্দেশ্যে এটি বলা যে অবশ্যই উনি খুব সুন্দর করে বলছেন কতটুকু পানি খাবেন তিনি, আর যদি পেশাবে বা প্রস্রাবে যদি এরকম জ্বালা পোড়া হয় সেক্ষেত্রে
নিজে আগ বাড়িয়ে সেলফ মেডিকেশন না করে ডক্টরের কাছে গিয়ে একটা ইউরিন পরীক্ষা করে, এমন হতে পারে উনি ইউরিন টেস্ট করিয়ে একবার ডক্টরের কাছে যেতে পারেন, তখন তিনি বলে দেবেন কি ওষুধটি খেতে হবে। আর আমার কাছে প্রশ্ন ছিল যে সাপ্লিমেন্টেশন বা কোন ধরনের কোনো ভিটামিন কি আমরা খেতে পারি কিনা? আসলে হয় কি আমাদের দেশে যারা গর্ভবতী নারীর কথা যদি আমি বলি, যে দেখা যায় যে আমাদের দেশের মেয়েদেরকে আমরা যদি ব্লাড টেস্ট করে থাকি, দেখবো যে আমরা তার রক্তশূন্যতা রয়েছে, তার ভিটামিন ডি অ্যানিমিয়ার প্রবলেম রয়েছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে, এবং ধরে নিই আমরা যে যেহেতু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে, ক্যালসিয়ামের অভাবও রয়েছে, সুতরাং তাদের জন্য এটা খুবই প্রয়োজন। যেমন তার সুষম খাবার খেতে হবে, শরীর চর্চাটি রোজার মধ্যেও চালিয়ে যেতে হবে, তেমনি তার ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ডি যেটি তাকে ডক্টর দিয়েছেন সেটিও খেতে হবে। আর বয়স্ক মহিলাদের কথা বলতে চাইছি যে তাদের অনেকগুলো মেডিকেশনস অলরেডি হয়তো আছে, সেটির পাশাপাশি তাদের ক্যালসিয়ামটি খেতে হবে, কারণ এই বয়সে আমরা দেখেছি অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় হয়, সেই জন্য এটি খুব প্রয়োজন। আর যারা এই রোজার মধ্যে রোজাও রাখছেন আবার পান দোক্তা ইচ্ছে মতো খাচ্ছেন, সেটি কিন্তু বন্ধ করতে হবে। এটি কিন্তু আমাদের বয়স্ক নারীদের একটা বিশেষ করে গ্রামের দিকে আমরা দেখেছি, তারা গুল খাচ্ছেন, জর্দা খাচ্ছেন, পান খাচ্ছেন ইচ্ছে মতো, একদম ইফতারি করেই পান গরম দিয়ে দিচ্ছেন। তাদেরকেও আমরা বলবো যে এটি না করে বরং ফলটা খেতে হবে। আমাদের দেশে এত ফল রয়েছে যে অনেকে ভাবে আঙুর আপেল খেলেই বোধহয় সব হচ্ছে, তাই না? আমাদের পেয়ারা রয়েছে, আমড়া রয়েছে, জাম্বুরা রয়েছে, বড়ই রয়েছে, দেয়ার আর সো মেনি, অনেক খাবার রয়েছে যেগুলো অনেক ভিটামিন সি আছে, আমি বলেছি অ্যান্টি ইনফ্লামেটরি, ইমিউন বুস্টিং, এগুলো কিন্তু তাদেরকে যথেষ্ট ভালো রাখবে। আর ফল খেলে হয় কি, ফলের মধ্যে রস আছে, ফাইবারস রয়েছে, ভিটামিনস রয়েছে, যেটি কিন্তু আমরা অন্য খাবারে পাচ্ছি না। সুতরাং আমাদের সকলের এই সাপ্লিমেন্ট তো খেতে হবে যেটি তার জন্য রয়েছে। আর বিশেষ করে বয়স্ক নারীদের আমরা একটা করে ভিটামিন দিই A to Z, মানে কি যা সব কিছু একটি হলেই হবে, এতগুলো খাবার কোনো প্রয়োজন নেই। একজনকে দেখছি আমি ক্যালসিয়াম খাচ্ছেন, ভিটামিন ডি খাচ্ছেন, নিউরো কেয়ার খাচ্ছেন, আবার অন্য ভিটামিন খাচ্ছে, সিলভার খাচ্ছেন, গোল্ড খাচ্ছেন, এত দরকার নেই আসলে। একটি ভিটামিন সাপ্লিমেন্ট যেখানে মাল্টিভিটামিন সেটি খেতে পারেন, আর ক্যালসিয়ামের যদি প্রয়োজন থাকে, ভিটামিন ডি প্রয়োজন থাকে, সেটি খাবেন। পাশাপাশি আমি সবসময় বলবো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাকে তার শরীর চর্চাটি নিয়মিত করতে হবে। রোজা রেখেছেন, অনেকে ভাবছেন যে এটি একটা এক্সকিউজ, আমি আর মানে হাঁটতে পারবো না, চলতে পারবো না, কিন্তু হাঁটাটা তার কিন্তু হয়তো প্রতিদিন তিনি করতেন, রোজার মধ্যে তিনি বন্ধ করেছেন, সেটি করা যাবে না। তাকে নিয়মিত এক্সারসাইজটি যেটি তিনি করতেন সেটি করবে। আর তরুণীরা আজকাল তো ভালো ঝুঁকে পড়েছে জিম করতে, সেটি খুবই ভালো, আমরা প্রশংসনীয় উদ্যোগ বলবো, কিন্তু সকলের পক্ষে তো আর জিমে যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে তারা, আর তরুণীরা তো অনেক কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু পানির প্রয়োজনীয়তা অনেক বেশি হন। যে নারীটি বাড়িতে বসে থাকেন, একটি বয়স্ক নারীর কথা যদি আমরা বলে থাকি, তার 2 লিটার পানি খেলে কিন্তু এনাফ, বা 1.5 লিটার। কিন্তু যে তরুণীটি সারাদিন কাজ করছেন, দৌড়ঝাঁপ করছেন, বা আমার গার্মেন্ট মেটের দিকে তাকিয়ে দেখি, তিনি সেই গরমের মধ্যে সারাদিন কাজ করছেন, তারপর ইফতারি করার সময় বাড়িতে আসছেন, তার কিন্তু পানিটি খেতে হবে। পানির জায়গায় তিনি ফলের শরবতটি খেতে হবে। আর সাপ্লিমেন্ট যদি প্রয়োজন হয়, গর্ভবতী নারীর ক্ষেত্রে আমরা বলেছি করতে পারে। স্যারের কাছে একটু আসছি যে এই সময়টাতে কিডনির মানে কথা যেহেতু আমরা বিশেষ করে বলছি আপনার সাথে, অনেক সময় কিছু কোমরের ব্যথা হলে কিডনির সমস্যা ভাবছি, এটা একটা, এই প্রশ্নটা একটা থাকছে। সেই সাথে হচ্ছে যে এই কিডনির যারা সমস্যা আছে তারা কি অনেক সময় এক্সারসাইজ করতে পারে কিনা, বা ট্রেডমিলে হাঁটা, এই বিষয়গুলো অনেক সময় জানতে চায় যে তাদের জন্য কি এটা আসলে সঠিক হয় কিনা, এটা যদি একটু আমাদের সাথে বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে এটা খুবই একটা নিয়মিত প্রশ্ন। আসলে আমাদের দেশের মানুষজন অনেকেই, যাদের একটু কোমরে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, তারা প্রাথমিক অবস্থায় মনে করেন যে কিডনির কোনো অসুবিধা কিনা। আসলে মোস্ট অফ দ্য কেসেস, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আসলে এই সমস্যাগুলো, এই যে পিঠে ব্যথা, টান, এগুলি কিন্তু কিডনির জন্য হয় না। একদমই কিডনিতে সিভিয়ার ইনফেকশন না থাকলে, কিংবা আপনার স্টোন না থাকলে, কোনো পাথর না থাকলে কিডনিতে সাধারণত ব্যথা হয় না। এর মধ্যে দীর্ঘমেয়াদী কিডনি রোগ, যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম, যে সেইটা কিন্তু আসলে একটি ব্যথাবিহীন রোগ। যাদের কিডনি দুর্বল, সিকেডি পেশেন্ট, তাদের কিন্তু ব্যথা হয় না। একমাত্র ইনফেকশন না থাকলে, সিভিয়ার কোনো ইনফেকশন, অ্যাকুট পাইলোনেফ্রাইটিস কিংবা স্টোন না থাকলে কিডনিতে সাধারণত ব্যথা হয় না। তো যার কারণে এই ব্যথাগুলো সাধারণত মাসেল স্পাজমের কারণে হয়। অনেকের হাড়ে প্রবলেম থাকে, নার্ভ কম্প্রেশন থেকে হতে পারে।
সো তাদের সেই ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী তারা যদি যদি চিকিৎসাটা নেন, সন্দেহ থাকে সেটা দেখিয়ে হ্যাঁ, নিলেই তবে ভালো। তো অবশ্যই তাকে পরীক্ষা করে নিতে হবে যে কিডনির কোনো প্রবলেম আছে কিনা। আছে কিনা। আর আপনি যেটা জানতে Exercise-এর চাচ্ছিলেন কথা যে বলছেন। এক্সারসাইজে তারা অবশ্যই এক্সারসাইজ করতে পারবেন। একটু আগে ম্যাডাম বলছিলেন যে আসলে যে কোনো কিডনি পেশেন্টও তারা যদি রোজা রাখেন তাহলে অবশ্যই তাকে একটু অবশ্যই এক্সারসাইজের মধ্যেও করতে হবে, তাকে হাঁটাহাঁটি করতে হবে। যারা ডায়াবেটিসের রোগী তাদেরকে তো হাঁটতেই হবে। তো এই ইভেন সে ট্রেডমিলও ইউজ করতে পারে, কোনো প্রবলেম নাই। তাকে খুব আমরা যেটা বলি হেভি স্ট্রেনিয়াস কোনো এক্সারসাইজ হতে প্রয়োজন নাই, কিন্তু উনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, হাঁটা চলা করা, হাঁটাহাঁটি করা, বাসায় বসে নিজেও উনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, এগুলোতে কোনো বাধা নেই। তো এগুলো উনি করতে পারবেন। অনেক ধন্যবাদ। আমরা যেহেতু ম্যাডাম একদমই শেষ পর্যায়ে আছি আমাদের আজকে বিষয়টিতে, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি, তারপর যদি দর্শকদের উদ্দেশ্যে যদি শেষ কোনো পরামর্শ থাকে এই রোজাতে। প্রথমে তো আমি এত সুন্দর পরিচালনার জন্য অনেক ধন্যবাদ বাংলা ভিশন, মেডিনোভা এবং আমার সকল দর্শক এবং আমার সাথে ওনার সকলকে আমি আমার শুভকামনা জানাচ্ছি। রমজান আসলেই এত সুন্দর একটা মাস, সেই মাসটিকে আমরা সকলেই একদম মনে প্রাণে এটিকে আমরা উপযোগী করে তুলব। সুষম খাবার, রোজা এবং চ্যারিটি এবং মানুষের পাশে দাঁড়ানো, এই সবগুলো নিয়ে যদি আমরা একসাথে পথ চলি, আমরা সবাই ভালো থাকবো, দেশটিও সুন্দর হবে। ধন্যবাদ। স্যার যদি কোনো শেষ পরামর্শ দেন। আমি আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, ম্যাডামকেও ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামে আমন্ত্রিত হয়ে। আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনের কর্তৃপক্ষকে। তো আমি আমাদের পেশেন্টদের জন্য আসলে কয়েকটি টিপস একটু বলতে চাই। একটা হচ্ছে যেটা কমন কোয়েশ্চেন যে কোনো কিডনি পেশেন্টের তিনি রোজা রাখতে পারবেন কিনা। প্রথম উত্তর হচ্ছে অবশ্যই আপনি পারবেন, যদি আপনার দীর্ঘমেয়াদী কিডনি রোগও যদি আপনি ভোগেন, প্রাথমিক অবস্থায় থাকলে আপনি অবশ্যই পারবেন। তবে আমি বলেই দিচ্ছি, যদি সিরাম ক্রিয়েটিনিন লেভেল 2-এর নিচে থাকে তাহলে রোজা রাখা সেফ হবে। আর ক্রিয়েটিনিন লেভেল যদি 2-এর উপরে থাকে তাহলে রোজাটা না রাখাই ভালো। আর যদি এটা 2.5-এর উপরে থাকে তাহলে রোজা রাখেন না, বা একদম আমি মনে করি যে রাখা একদমই ঠিক হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ইফতারির যে খাবারটা সেটা অবশ্যই আপনাকে একটু সচেতনতা অবলম্বন করতেই হবে, যে তেল ভাজা পোড়া যেগুলো ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি, হালিম, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। ফলের রসটা নিষেধ বলবো না, একটু কম খাবেন। ইফতার থেকে সেরি পর্যন্ত আপনি পর্যাপ্ত পানিটা অন্তত 1.5 থেকে 2 লিটার পানি আপনাকে খেতে হবে। লাস্ট একটা জিনিস আমি একটু আগে বলছিলাম যে আপনাদের সবাই জানতে চায় যে স্যার ওষুধগুলো কীভাবে খাবো। আমি একটু বলে দিই, আমরা সাধারণত কিডনি রোগীদের যেটা বলি, আপনি সকালের যে ওষুধগুলো সেগুলো আপনি ইফতারির সময় খাবেন। অনেকে আমাদের দেশে সেরির সময় খেয়ে ফেলে, কিন্তু আসলে এটা ইফতারির সময় খেতে হবে। দুপুরে যদি কোনো ওষুধ থাকে সেটা আপনি রাতে তারাবির পরে, কিংবা আমরা রাতে হালকা কিছু খাই তখন খেতে পারেন। রাতের ওষুধগুলো সেরির সময় খাবেন। যারা ডায়াবেটিস ইনসুলিন নিচ্ছেন, সকালে যে ডোজটা এটা আপনি ইফতারির সময় ফুল ডোজে নেবেন, কিন্তু রাতের ডোজটা আপনাকে হাফ ডোজে নিতে হবে, যেটা সেরির সময় যেটা আপনি নিচ্ছেন। আর আরেকটি বিষয় আমি এর আগে বলতে ভুলে গেছি, যে সেটা হচ্ছে যে প্রেশারের ওষুধটা আপনি ইফতারির পরে খাবেন, কিন্তু অনেকে আছে হাইপোথাইরয়েডিজমে ভুগছেন, তারা থাইরক্স একটা ওষুধ খান। এইটা সকালে খালি পেটে খেতে হয় এবং তার 1 ঘন্টার মধ্যে পেটে আর কিছু দেওয়া যায় না। তো এই ওষুধটা আপনি রোজার সময় কখন খাবেন, এটা অনেকের কনফিউশন থাকে। এইটা মনে রাখতে হবে, এটা সেহরির 1 ঘন্টা আগে উঠে খালি পেটে খেতে হবে। তার মানে রাত 3টার সময় যদি আপনি সেহরি খান তাহলে, কিংবা 4টার সময় যদি রাতে সেহরি করেন, তাহলে রাত 3টার সময় উঠে ওষুধটা খেয়ে নিতে হবে। আর এছাড়া আপনি রোজার সময় আপনি আশা করি সমস্যা হবে না। তবে যদি কারো, একটু আগে আমরা আলোচনা করছিলাম যে প্রস্রাবের সমস্যা হয়, জ্বালা পোড়া হয় বা হাইপোগ্লাইসেমিয়া হয়, তাহলে সাথে সাথে অবশ্যই আপনাকে আপনার যে নিকটস্থ ডক্টর আছেন তার পরামর্শ অনুযায়ী আপনি ওষুধটা ঠিক করে নেবেন। স্যারকে এবং ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম নারীরা এবং সেই সাথে গর্ভবতী নারীরা এবং সাথে কিডনি সমস্যা যাদের আছে তারা কিভাবে সুন্দর করে আসলে তাদের মেডিকেশন এবং সবকিছু করে ভালোভাবে রোজাটি মেনটেন করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি দর্শক যারা দেখেছেন তারা অনেক কিছুই জানতে পেরে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।